ক্লাসে স্যার আমরা পড়েছিলাম বেসিক্যালি ফসফেট সিলিকেট অ্যাডসর্পশন রিলেটেড স্যার কিছু ইনফরমেশন, সাপোজ স্যার ফিগার ছিল। আর স্যার পিএইচ বাড়ার সাথে সাথে আমাদের ফসফেট সিলিকেট অ্যাডসর্পশনের যে রেটটা বাড়ে নাকি কমবে স্যার, সেটা আমরা ডিটেলসে পড়েছিলাম। গুড। আচ্ছা, অ্যাডসর্পশন রিলেটেড এর ফসফেট আর সিলিকেটের কি পড়ছিলাম আমরা, মনে আছে? স্যার প্রথমত স্যার আমরা যে সাপোজ স্যার প্রথমে যখন পিএইচ কম থাকে। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমি স্লাইডে যাই, তুমি স্লাইড দেখে আমাকে এক্সপ্লেইন করো। থ্যাংক ইউ। সবাই একটু দেখে যাক। হ্যাঁ, এই দুটো কি স্যার? আমাদের লেফট সাইড যে ফিগারটা স্যার, সেখানে স্যার আমরা ফসফেট এর যে অ্যাডসর্পশন স্যার পিএইচ বাড়ার সাথে সাথে কমার সাথে স্যার কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা স্যার আমরা এক্সপ্লেইন করেছি। কেরানির মতো বলো না, এটা হচ্ছে কি ওই অ্যাডসর্পশন ব্যাখ্যা করছি আমরা লেফট সাইডের ফিগার দিয়ে না, লেফট সাইডের ফিগার দিয়ে আমরা ব্যাখ্যা করছি হচ্ছে অ্যাকুয়াস মিডিয়াতে পিএইচ এর সাথে সাথে ফসফেটের স্পেসিয়েশনটা কিভাবে চেঞ্জ হয়। জি স্যার, জি স্যার। আর রাইট সাইডের ফিগার দিয়ে আমরা এক্সপ্লেইন করছি যে সিলিকেটের স্পেসিয়েশনটা কিভাবে চেঞ্জ হয়। জি স্যার। তাই না? একইভাবে এটা ফসফেট সিলিকেটের যেমন স্পেসিয়েশন আছে, কার্বনেট বাইকার্বনেটের স্পেসিয়েশন আছে, সালফেটের স্পেসিয়েশন আছে, আর্সেনিকের স্পেসিয়েশন আছে। কথা বুঝছো? এই আচ্ছা, এই ফিগার দিয়ে কি এক্সপ্লেইন করছি, এবার ব্যাখ্যা করো। স্যার প্রথমত স্যার যখন আমাদের পিএইচ কম থাকবে ইয়াতে সলিউশনে, কোন ফিগারটা এক্সপ্লেইন করতে সেটা বলো, লেফট না রাইট? স্যার লেফট ফিগার স্যার। আচ্ছা, স্যার লেফট ফিগারে স্যার সাপোজ আমরা যদি স্যার মনে করি যে পিএইচ 0.5 অথবা 1 থাকবে, তখন স্যার আমাদের ফসফরিক অ্যাসিড স্যার সেখানে H+ কম দিতে পারবে প্রোটোনিয়াটা আয়নটা। বাট স্যার আমরা যদি স্যার কনসেন্ট্রেশন সাপোজ 10% যদি ফসফরিক অ্যাসিড থাকে, তখন স্যার আমরা এটা H+ আয়নটা স্যার দিয়ে এটা H2PO4 মাইনাস হয়ে যাবে। আর যদি তারপর যদি আমরা ক্রমান্বয়ে আর পিএইচ বাড়তে থাকে, সাপোজ পিএইচ 4 হয়, তখন স্যার এটা H2PO4 মাইনাস থেকে নেগেটিভ চার্জ ফসফেটের বাড়তে থাকে, তাই না? জি স্যার। তারপর বলো, তারপর স্যার যদি আমরা এটা বাড়তে বাড়তে অনেকটা বেসিক করে ফেলি, সাপোজ পিএইচ 8 হয়ে গেলে, তখন স্যার এটা সম্পূর্ণ দেখে আস্তে আস্তে HPO4 2 মাইনাস বাড়তে থাকবে, কারণ স্যার তখন হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনটা মানে পরিমাণটা বাড়তে থাকবে। আচ্ছা, সেজন্য স্যার এটা HPO4 2 মাইনাসে স্যার কনভার্ট হয়ে যাবে। আর এভাবেই স্যার আমাদের ক্রমান্বয়ে পিএইচ বাড়তে থাকলে H3PO4 থেকে ক্রমান্বয়ে H দিতে 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 PO4 3 মাইনাস আকারে স্যার এটা ওখানে চলে আসে স্যার। ইব্রাহিম খলিল, আমার মনে হয় তুমি ব্যাখ্যা করছো, ইউ ডিড নট ফলো মাই স্লাইড। আমার স্লাইডে কিন্তু ফসফেটের স্পেসিয়েশনটা আগের স্লাইডে ব্যাখ্যা করছি, আর এই স্লাইডে লেফট সাইডের ফিগার দিয়ে আমরা বোঝাচ্ছি যে ফসফেট অ্যাডজর্পশনটা ধরো একটা আয়রন অক্সাইডের উপরে কিভাবে হচ্ছে, পিএইচ এর সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। সহজ কথা তুমি বলতে পারতা যে পিএইচ বাড়ার সাথে সাথে কি হচ্ছে, অ্যাডজর্পশনটা এই যে লেফট সাইডে যেটা আছে মাইক্রোমোল ফসফেট অ্যাডজর্ব পার মিটার স্কয়ার অফ আয়রন অক্সাইড, তার মানে ফসফেট অ্যাডজর্পশনটা with increasing pH, that does mean from acidic to alkaline conditions, এটা কি করে গ্রাজুয়ালি ডিক্রিজ করে। জি স্যার। তাই না? আচ্ছা, এখন ডিক্রিজটা কেন করে, এটার ব্যাখ্যা হচ্ছে যদি পিএইচ বাড়তে থাকে তাহলে ফসফেটের নেগেটিভ চার্জটা বাড়তে থাকে, তাই না? আর PH2 তে একটা নেগেটিভ চার্জ থাকে ফসফেটে, আর সারফেসটা থাকে হচ্ছে এই পিএইচ এর পজিটিভ। তো যার কারণে the electrostatic যে attractionটা between the positively charged surface and the negatively charged phosphate, এটা হচ্ছে খুবই ইফেক্টিভ হয়, যার ফলে অ্যাডজর্পশন মানে ফসফেট আয়নটা তোমার সারফেসের কাছাকাছি আসে, যার ফলে অ্যাডজর্পশনটা ভালো হয়। কিন্তু পিএইচ যত বাড়তে থাকবে তোমার সারফেসও নেগেটিভ চার্জ হয়ে যাবে, আবার ফসফেটও ক্রমান্বয়ে নেগেটিভ চার্জ হবে। তো যার ফলে হবে কি যে এই যে ফসফেট আর সারফেস দুইটাই নেগেটিভ হলে আর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে না, যার ফলে অ্যাবজর্পশন ভালো হবে না।
জি স্যার। এই যে সহজ একটা কথা, মনে থাকবে তোমাদের? জি স্যার। হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, তোমাদেরকে আমি বলতে পারি এরকম ভাবে যে ফসফেটের একটা টেন্টেটিভ একটা স্পেসিফিকেশন ডায়াগ্রাম আঁকো এবং এখান থেকে এক্সপ্লেন করো একটা আয়রন অক্সাইডের ধরো উপরে এই ফসফেটের অ্যাডজর্পশনটা কিভাবে হবে। ঠিক আছে, পিএইচ এর সাথে সাথে এটা এক্সপ্লেইন করো, বুঝলা? আচ্ছা, আর রাইট ফিগারটা যেটা আছে সেটা হচ্ছে সিলিকেটের অ্যাডজর্পশন অন আয়রন অক্সাইড। দেখো, আনলাইক ফসফেট অ্যাডজর্পশন, সিলিকেট অ্যাডজর্পশনটা কি প্রথমেই কম থাকে, ক্রমান্বয়ে বাড়তে থাকে, তারপরে আবার কমে। এর ব্যাখ্যা হচ্ছে, দেখো পিএইচ 8 আগ পর্যন্ত সিলিকেটটা কমপ্লিটলি প্রোটনেটেড অবস্থায় থাকে, তার মানে এটা কিন্তু নেগেটিভ চার্জ থাকে না, বাট সারফেসটা পজিটিভ থাকে, যার কারণে ইন্টারাকশনটা হয় না। কিন্তু যখন ধীরে 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 সারফেসটা নেগেটিভ, সরি সিলিকেটটা নেগেটিভ হয় এবং সারফেসটাও কিছুটা নেগেটিভ হয় বা কিছু পজিটিভ চার্জ থাকে, তখন অ্যাডজর্পশনের পিক অ্যারাউন্ড পিএইচ 9। এবং কখন দেখো, সেটা হচ্ছে যেখানে এই যে পিকে ভ্যালু আছে না, অ্যাসিড ডিসোসিয়েশন, প্রথম ফার্স্ট পিকে মানে ফার্স্ট অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ সিলিসিক অ্যাসিড অ্যারাউন্ড 10, এই জায়গায় আসে অ্যাবজর্পশনটা বেশি হয়, দেন আবার কমতে থাকে। তো এই ফিগারটা ব্যাখ্যা করছিলাম, তার মানে কি যে ফসফেট এবং সিলিকেট যদি একই সিস্টেমের মধ্যে থাকে, ফসফেট কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে দেখো সিলিকেট কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে সিলিকেটটা ফসফেট অ্যাডজর্পশনে কোনো ইফেক্ট করে না আন্ডার অ্যাসিডিক কন্ডিশন, বাট আন্ডার নিউট্রাল টু অ্যালকালাইন কন্ডিশন দেখো এটা স্ট্রংলি এফেক্ট করে। তার কারণ কি, যে এই অ্যাসিডিক কন্ডিশনে সিলিকেটটা আয়ন হিসাবে থাকে না, সিলিসিক অ্যাসিড হিসাবেই ডিজলভ থাকে, যার কারণে ক্যান্ট অ্যাক্ট অ্যাজ এ কম্পিটিটিভ আয়ন, ঠিক আছে, উইথ ফসফেট ফর দ্য সারফেস বাইন্ডিং সাইটস, বুঝলা? তো যার ফলে পিএইচ বাড়ার সাথে সাথে যখন সিলিকেটটা নেগেটিভলি চার্জড আয়ন হয়, দেন সিলিকেট ক্যান কম্পিট উইথ ফসফেট বিকজ বোথ আর নেগেটিভ। তখন মিনারেল বাইন্ডিং সাইটের উপরে কে আগে যাবে কে পরে যাবে, এইটা তোমার এই জায়গায় কম্পিটিশনটা করবে। ঠিক আছে, আচ্ছা এই ফিগারটা তুমি দেখাইনি, দেখো বিভিন্ন ধরনের আয়ন আছে, বুঝলা? দেখো ফসফেট আছে, সালফেট আছে, বাইকার্বনেট আছে, সিলিকেট আছে, বুঝলা? এটা টেন্টেটিভ তোমার, একে বলে অ্যাডজর্পশন এনভেলপ, একে বলে হচ্ছে এই যে ফিগারটা, এই ফিগারটাকে বলে অ্যাডজর্পশন এনভেলপ। অ্যাডজর্পশন এনভেলপটা কি, যেটা হচ্ছে পিএইচ চেঞ্জের সাথে সাথে কতটুকু অ্যাডজর্ব হচ্ছে এটা 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 দেখায় আর কি, বুঝলা? তো এই ফিগারটা দেখো, এটা আমি কোনো সারফেস কাভারের যেটা কতটুকু মানে হচ্ছে, এটা টেন্টেটিভ একটা ডায়াগ্রাম আর কি, বুঝলাম? যেখানে ওয়াই অ্যাক্সিসের একটা ভ্যালু নাই, যে কত মিটার কত কত মাইক্রোমোল পার মিটার স্কয়ার অথবা মিলিগ্রাম পার গ্রাম, এই জাতীয় কিছু নাই। কিন্তু তুমি স্টিল দেখতে পাচ্ছ যে ফসফেট অ্যাডজর্পশনটা, এবং এখান থেকে ফসফেট সিলিকেট বা এগুলো কম্পেয়ারও করতে পারবে না, বুঝলা? যেহেতু ওয়াই অ্যাক্সিসের ভ্যালু নাই। কিন্তু মোটামুটি ভাবে কি বোঝা যাচ্ছে, ফসফেট অ্যাডজর্পশনটা দেখো গ্রাজুয়ালি ডিক্রিজ করে পিএইচ বাড়ার সাথে সাথে, সিলিকেট অ্যাডজর্পশনটা বাড়ে 9-10 এর দিকে পিক হয় এন্ড দেন ডিক্রিজ করে। সালফেট অ্যাডজর্পশনটা তোমার, যেহেতু সালফিউরিক অ্যাসিড থেকে সালফেট আসে, এটা স্ট্রং অ্যাসিড, খুব অল্প পিএইচেই সালফেটটা নেগেটিভ চার্জ হয়, কথা বুঝলা? যার কারণে দেখো সালফেট অ্যাডজর্পশনটা কোথায় স্ট্রং, কোথায় আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। পিএইচ বাড়ার সাথে সাথে দেখো সালফেট যখন কমপ্লিটলি তোমার 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 সালফেট আয়ন হয়ে যায়, কথা বুঝলা? তোমার দুইটা নেগেটিভ চার্জ যুক্ত সালফেট আয়ন হয়ে যায়, দেখো অ্যাডজর্পশনটা অনেক কমে যায়। ফর এক্সাম্পল পিএইচ 8 এর দিকে অলমোস্ট 0, যদি এটা 0 ধরি। বাইকার্বনেটটা দেখো গ্রাজুয়ালি ইনক্রিজ করে 5-6 এর দিকে বেশি, তারপরে ধীরে ধীরে কমে। তো এই জিনিসটা তুমি এই যে সবই ব্যাখ্যা করতে পারবা
যদি যদি এই বাইকার্বনেট সালফেটের স্পেসিফিকেশন ডায়াগ্রাম তোমার হাতে থাকে, লাইক ফসফেট এন্ড সালফেট। আচ্ছা, এখন আমরা বলছি না যে আয়রন অক্সাইড, এটা আমার আগেই দেখানো যদিও উচিত ছিল, আয়রন অক্সাইডের যে স্পেসিফিকেশন ডায়াগ্রামটা, বুঝলাম, এটা আমি করি, এটা আসলে দেখানো উচিত ছিল আমার এই জায়গাটা এসে। দেখো, আয়রন অক্সাইড একটা সলিড, এর সারফেস সম্পর্কে আমরা এক্সপ্লেইন করছি। মোস্টলি এখানে হাইড্রোক্সি OH গ্রুপ থাকে। এই OH গ্রুপটা সিস্টেমের পিএইচ এর উপর বেস করে এটা হচ্ছে পজিটিভ চার্জ হতে পারে, OH সিম্পলি নিউট্রাল স্পেসিস হতে পারে, আবার OH মাইনাস একটা নেগেটিভ চার্জ যুক্ত অক্সাইড আয়নও থাকতে পারে। এরকম অসংখ্য OH গ্রুপ আছে সারফেসের উপরে। এই যে সলিড আয়রন অক্সাইড এর উপরে যখন পানিতে দিবা, বুঝলা, এখন দেখো নিচে দেখো রিঅ্যাকশনটা দেখো, Fe, এই যে তিনটা টান দিয়ে আছে না, এটা দিয়ে সারফেস বোঝাচ্ছে, OH2 প্লাস, এখান থেকে হবে FeOH, একটা প্রোটন রিলিজ করলে প্লাস, আবার FeOH আবার একটা প্রোটন রিলিজ করলে হবে FeO মাইনাস। তার মানে এখানে এই যে রিঅ্যাকশনটা, এটাই রিঅ্যাকশনের মাধ্যমে দেখানো হয়েছে। এরও কিন্তু দেখো যে ক্যালসিয়াম কার্বনেট, এটা অ্যাসিডিক কন্ডিশনে সলিবিলিটি বেশি না অ্যালকালাইন কন্ডিশনে সলিবিলিটি বেশি ইন ওয়াটার? স্যার অ্যাসিডিক কন্ডিশনে। কি সলিবিলিটি বেশি? স্যার কেন বেশি তোমার মনে হলো? স্যার হচ্ছে এই কার্বোনেটটা নেগেটিভ চার্জ যুক্ত, আর হোয়াটসঅ্যাপ বলে দাও যে আমি স্বপ্নে দেখছি আর কি। আচ্ছা, আর কি আছে দেখি। এই যে সিআর কে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় না। সিআর মহোদয় কি আছেন? জি স্যার আছে। বলেন, আপনি আপনি কি স্বপ্নে দেখলেন বলেন। ক্যালসিয়াম কার্বনেটের সলিবিলিটিটা পানিতে অ্যাসিডিক কন্ডিশনে বেশি না অ্যালকালাইন কন্ডিশনে বেশি বলেন? স্যার অ্যাসিডিক কন্ডিশনে বেশি। কেন বেশি বলেন? স্যার স্যার এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক স্যার। এটা কি ছিল? এটা থাপড়া গাল ফাড়া দেওয়া উচিত। আজকে মাস্টার্সে পড়ো, তোমরা বলো যে এই ব্যস্তানুপাতিক, অস্তানুপাতিক, হ্যান ত্যান আবল তাবল বক। নরমালি তো তোমরা এই রিঅ্যাকশন করোনি ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিড যোগ করলে কি হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস হয় না? আর পানিতে সলিউবল হয় না ইয়ে হয়ে? জি স্যার। সহজ কথা তো। অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড গ্যাস ক্লাস 9 থেকে পড়তেছো তোমরা। আবল তাবল বক কেন তোমরা? এটা এমন কোন জটিল কোশ্চেন, এত জটিল ভাবে চিন্তা করো কেন? ছোট্ট একটা জিনিস, ক্যালসিয়াম কার্বনেটের সলিবিলিটি কোথায় বেশি হবে? এটা অ্যাসিডে না বেইজে? কেন বেশি হবে? ফিগার তো আমি দেখালামই। এটা নরমালি ক্যালসিয়াম কার্বনেট কি করে বিক্রিয়া করে? তো এই শোনো, কে কে এই বিক্রিয়া সম্পর্কে পরিচিত না বলো তো? ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে আর ডিজলভ হয়ে যায়, তাই না, পানিতে। এটা কে কে এই রিঅ্যাকশনটা জানো না? আমি একে একে জিজ্ঞেস করব, কে কে এটা। এই যে দেখো ক্যালসিয়াম কার্বনেটের, ধরো এই যে ওর নাম কি, ইয়ার দেখে ফেলছি আর কি, ওর নাম যেন কি, ইয়াসিন কবির। তা দেখো ক্যালসিয়াম কার্বনেটটা পিএইচ 11-12 দিকে দেখো, এটা কমপ্লিটলি ক্যালসিয়াম কার্বনেট হিসেবেই আছে। পিএইচ যত কমে, তার মানে দেখো এখানে কি হয়েছে, এটা ক্যালসিয়াম আয়ন রিলিজ হচ্ছে।
তার মানে ক্যালসিয়াম কার্বনেটের সলিবিলিটিটা ক্যালসিয়াম আয়ন দিয়ে এখানে এক্সপ্লেইন করছে, সহজ কথা, বুঝছো? তার মানে পিএইচ এর সাথে সাথে ক্যালসিয়াম কার্বনেটের সলিবিলিটি যে চেঞ্জটা এই ফিগারে দেখানো হয়েছে, বুঝলা? তো মাটিতে যে মিনারেল গুলি আছে, মাটিতে ধরো ক্যালসাইট মিনারেল আছে, এই ক্যালসাইট মিনারেল ডিজলভ হওয়ার জন্য কি দরকার? আমাদের অ্যাসিড দরকার না বেস দরকার? ভাই অ্যাসিডিক কন্ডিশন অ্যাসিড দরকার। অ্যাসিড কোথা থেকে আসে? নিচে দেখো লিখছি, অ্যাসিডটা আসে অ্যাটমসফিয়ারিক যে কার্বন ডাই অক্সাইডটা আছে না বাতাসে, জি স্যার আছে কি নাই বাতাসে কার্বন ডাই অক্সাইড? আছে তো আছে। তাহলে বাতাসের কার্বন ডাই অক্সাইডটা, ধরো ভিজা মাটি আছে, তাহলে অলওয়েজ ভিজা মাটির টাচে আসতেছে না বাতাসের কার্বন ডাই অক্সাইডটা, তাহলে বাতাস থেকে এ পার্ট অফ কার্বন ডাই অক্সাইড এটা ডিফিউজ হবে না পানিতে অথবা ভিজা মাটিতে? যদি ডিফিউজ হয় তখন তার মধ্যে কি সলিউবল কার্বন ডাই অক্সাইড হবে। সলিউবল কার্বন ডাই অক্সাইড হওয়ার পরে সেটা অ্যাসিড রিলিজ করবে। আবার কিছু কিছু প্ল্যান্ট আছে, কিছু কিছু না, মেজরিটি সব প্ল্যান্টই তার রুট দিয়ে কিছু পরিমাণে অর্গানিক অ্যাসিড রিলিজ করে। তো মাটিতে যে মিনারেল গুলি আছে, জাস্ট একটা ইনফরমেশন, যে মাটিতে যে ক্যালসাইট মিনারেল গুলো আছে বা ক্যালসিয়াম কার্বনেটটা আছে, এটা অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড যখন মাটির মধ্যে মিশে অ্যাসিড রিলিজ করে সেটা দিয়েও ডিজলভ হয়, আবার তোমার প্ল্যান্ট রুট থেকে যে অ্যাসিড রিলিজ হয় সেটা দিয়েও ডিজলভ হয়। বুঝছো? কত সময় কত? আচ্ছা দেখো, এটা এটা অ্যালুমিনিয়াম মিনারেল, বুঝলা? হ্যালো, এই তোমাদের জন্য যদি বেশি হয়ে যায় তোমরা বলো, আমি নেক্সট ক্লাসে আবার পড়াবো, আর যদি বলো যে কন্টিনিউ করো তাহলে আমি কন্টিনিউ করি। না স্যার, করেন স্যার। ঠিক আছে, আর কয়েকটা স্লাইড বাকি আছে। জি স্যার। দেখো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের স্পেসিফিকেশন। মাটিতে যেমন ক্যালসাইট বা কার্বনেট মিনারেল আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডেরও মিনারেল আছে। এইটা সলিড ফর্মে, দেখো এর সলিড ফর্মটা হচ্ছে, দেখো এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড OH3, কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এর সলিউবিলিটি পিএইচ এর সাথে সাথে কি চেঞ্জ হচ্ছে, দেখো তো আমাকে বলো তো। কমছে স্যার। কে বললা? ইয়াসিন কবির। কোথায় কমছে? অ্যাসিডিক কন্ডিশনে বেশি না অ্যালকালাইন কন্ডিশনে বেশি? স্যার অ্যাসিডিক এ স্যার বেশি, স্যার অ্যালকালাইনও বেশি, স্যার মিডলে সাইড আবার একটু কমে গিয়েছে। রাইট, জি স্যার। এটা অ্যাসিডিক কন্ডিশনেও পিএইচ বেশি, অ্যালকালাইনও বেশি, অ্যালকালাইন কন্ডিশনেও বেশি। এর সলিউবিলিটি বা স্টেবল ফর্ম যেটা, সেটা হচ্ছে অ্যারাউন্ড নিউট্রাল পিএইচ 6 দিকে। জি স্যার। না? আচ্ছা, এখন এটা কেন? এটা কেন? স্যার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে স্যার মানে অ্যাসিডিক ক্যারেক্টারও হচ্ছে শো করে, আবার বেসিক ক্যারেক্টার শো করে, এজন্য কি? ঠিক আছে, এটা একটা অ্যান্সার হতে পারে। তার মানে ওই যে স্পেসিফিকেশনটা একদম পড়াইছিলাম না, তোমাদের মনে আছে? জি স্যার। এটা অ্যাসিডিক কন্ডিশনে অ্যালুমিনিয়ামটা কি হয়, অ্যালুমিনিয়াম 3+ আয়ন হিসেবে থাকে। তোমাদের কোন জানি ক্লাসে আমি একদিন প্র্যাকটিক্যালেও আমি দেখাইছিলাম এটি, কথা বুঝলা? আমি আমি আমার এখানে ড্রয়িং বোর্ডটা নাই। আচ্ছা দাঁড়াও তো দেখি তো একটু ভালো। না, এটা মুছবে না, আমি আমি হাতেই ড্র করি। আচ্ছা, একদম কমপ্লিটলি অ্যাসিডিক কন্ডিশনে আমি বলছিলাম কি, অ্যালুমিনিয়ামটা কি হয়, 3+ আয়ন হিসেবে থাকে, তাই না? পিএইচ বাড়লে কি বাড়বে বলতো এই সিস্টেমের মধ্যে? স্যার
যে মানে মাইনাস আয়নটা সেটা বাড়বে স্যার, হাইড্রোক্সিল আয়ন। মাইনাস আয়ন, তার মানে মাইনাস আয়নটা কি? এটা হাইড্রক্সিল আয়ন, তাই না? হাইড্রোক্সিল আয়ন স্যার। এই দুটি হাইড্রক্সিল আয়ন তখন অ্যালুমিনিয়ামের সাথে কমপ্লেক্স ফর্ম করে কি করবে? অ্যালুমিনিয়াম ট্রাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রক্সাইড আয়ন। আর চার্জটা কত হবে মামুন? এখানে চার্জটা কত হবে বলো? জি স্যার। চার্জ কত হবে? জি স্যার, তো বলো চার্জ কত আর হবে? এখানে +2। 2 প্লাস, ঠিক আছে। আচ্ছা, আবার এর সাথে যদি আরেকটা হাইড্রক্সিল আয়ন যোগ করো তখন কি হবে? কি হবে? স্যার আরেকটা হাইড্রোক্সিল যোগ হবে। অ্যালুমিনিয়াম LOH2 +1। আমার লেখা বড় অসুবিধা হচ্ছে, আমার OH2, তাই না? +1 স্যার। ওভারঅল চার্জটা +1 +1, তাই না? আচ্ছা, আবার যদি আমি হাইড্রক্সিল আয়ন দিই, আবার হাইড্রক্সিল আয়ন দিলে কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড স্যার। LOH3 Al OH। বাপরে, OH3, তাই না? আর হাইড্রক্সিল আয়ন খাবে এটা? এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটা খাবে না? না স্যার। না স্যার, নিউট্রাল। খায়, খায়, আরো খায়, আরো খাবে। যদি খায় কি হবে? আরেকটা দেখো, আমি এটা লিখতে পারি না, দেখো Al O H, তারপরে কি হবে? এখানে কত হবে? 4 হবে না? 4 হবে না? জি স্যার, আর মাইনাস চার্জ হবে। উপরে হবে মাইনাস চার্জ। এখন দেখো, তার মানে এটা অ্যাসিডিক কন্ডিশনে এইটা, তাই না? আর এক্সট্রিমলি অ্যালকালাইন কন্ডিশনে এইটা। তার মানে এটা যদি আমি অ্যাসিডিক আর আমি এটাকে আমি লিখলাম ALK, অ্যালকালাইন কন্ডিশন, বুঝছো? আর এই যে স্পেসিসটা হলো, এটা কি নিউট্রালি চার্জ না? জি স্যার। জি স্যার। এই স্পেসিসটা যখন ফর্ম করে তখন এটা আসলে ইনসলিউবল হয়ে নিচে জমা পড়ে আর কি। ফার্দার পিএইচ যখন বাড়াও তখন ফার্দার এই হাইড্রক্সিল আয়নটা অ্যালুমিনিয়ামের সাথে কমপ্লেক্স ফর্ম করে এটা ফর্ম করে। যখন এই আয়ন ফর্ম করে তখন ইট ফার্দার আন্ডারগো সলিউশন ইনটু দ্য সলিউশন। আমার কথা বুঝলা? এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। এই জন্য দেখো, অ্যাসিডিক কন্ডিশন বাড়তিছে, তোমার অ্যালুমিনিয়াম আয়ন ধীরে ধীরে কমে যাচ্ছে, অ্যালকালাইন হচ্ছে অ্যালুমিনিয়াম কমতেছে, অ্যালুমিনিয়াম OH2 প্লাস বাড়তেছে, এটাও ধীরে ধীরে কমতেছে। তারপরে কি হচ্ছে? AlOH3 বাড়তেছে, এটাও কমতেছে, AlOH4 মাইনাস বাড়তেছে। দেখছো স্পেসিফিকেশন ডায়াগ্রামটা কিভাবে কাজ করে? এখন এই কোন জায়গায় এসে ইন্টারসেকশন পয়েন্ট গুলো হবে, এই যে পয়েন্ট গুলো কোন জায়গায় কত হবে, ইন্টারসেকশন পয়েন্ট গুলো, এগুলা ডিপেন্ড করবে হচ্ছে এর হচ্ছে পয়েন্ট অফ জিরো চার্জের উপরে। কথা বুঝলা? বা এরও অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টের উপরে। ক্লিয়ার এটা তোমাদের? জি স্যার। জি স্যার। এটা কি লিখছি? এখানেও দেখো, আমি শেষ করে দেবো। দেখো এখানেও দুটো মিনারেল আছে, লেফট সাইডে সিলিকা বা কোয়ার্টজ, লেফট সাইডে, বুঝছো? লেফট সাইডেরটা সিলিকা বা কোয়ার্টজ। আমি খুবই সংক্ষেপে বলি, দেখো যে রাইট সাইডেরটা আগে বলি, এটা আয়রন অক্সি হাইড্রোক্সাইডস বা ফেরিক অক্সি হাইড্রোক্সাইডস বা ফেরিক হাইড্রোক্সাইডস। কথা বুঝলা? এটারও দেখো সলিউবিলিটিটা এই অ্যালুমিনিয়ামের মতোই, কথা বুঝলা? এবং একইভাবে স্পেসিয়েশন কাজ করে আর কি, বুঝছো? তার মানে এক্সট্রিমলি অ্যাসিডিক কন্ডিশনে Fe3+ আয়ন হিসাবে থাকে,
তারপরে দেখো এই যে যে সবগুলো স্পেসিস এখানে মানে আলাদাভাবে ইয়ে করা হয়নি। ইন জেনারেল দেখো আয়রন অক্সাইডের স্পেসিয়েশনটা তোমার ধীরে ধীরে কমতেছে, সরি সলিবিলিটি কমতেছে, কমতে কমতে আবার সলিবিলিটি বাড়তেছে অ্যারাউন্ড 7-8 দিকে। এটা হচ্ছে কম সলিবল বা স্টেবল আর কি, বা প্রেসিপিটেট করবে, বুঝলা? আচ্ছা, এখন আসো সিলিকেট। সিলিকেট আয়ন গুলো হাইলি স্টেবল আন্ডার অ্যাসিডিক কন্ডিশন এবং অ্যালকালাইন কন্ডিশনে এই যে দেখো সিলিকা যেটা এটা ডিপ্রোটনেটেড সিঙ্গলি নেগেটিভ অথবা ডাবলি ডিপ্রোটনেটেড আয়ন হিসেবে এটা সলিউশন। এখন তোমাদের আমি বলবো, বুঝলা, শুনতেছো? জি স্যার। এখন হচ্ছে আসো এই স্পেসিয়েশন ডায়াগ্রাম গুলি আমি কেন পড়াইলাম, বুঝলা? ধরো মাটিতে ধরো এই আজকের ক্লাসে আমার জন্য বেশি হয়ে যাবে আর কি, বুঝছো? জি স্যার, আজকে থাক। আমি নেক্সট ক্লাসে পড়াবো আর কি, আমার ভালো লাগছে না। আর একদিন আমি নেক্সট ক্লাসটা নিব, নেওয়ার পরে ঠিক আছে এই সবগুলা কনসেপ্টই তোমাদের ওয়াটার ট্রিটমেন্টে কাজে লাগবে। আমি আবারও বলতেছি, যেগুলো পড়াচ্ছি সবগুলাই তোমার যখন সয়েল পলিউশনে যাবে তখন তোমার কাজে লাগবে, যখন ওয়াটার ট্রিটমেন্টে যাবা তখনও তোমার কাজে লাগবে, কথা বুঝলা? কাজে এটা আমি একটু স্লো এন্ড ইন ডিটেইলস পড়াচ্ছি, ঠিক আছে? জি স্যার। কিছু বলবা? ও ও ও এর আগেও একজন আসছিল, আমি আসলে কোর্স পড়াইনি তো, তাদের কাছে যাওয়াটাই ভালো মনে করি আমি। কেদার নাম? হ্যাঁ বুঝিনি। কোর্স টিচার ডিপার্টমেন্টে নাই মানে আসেনি? না আসলে কি করবো, চেয়ারম্যানের কাছ থেকে নাও। হ্যাঁ না 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 না, আমি দিলে আমি কেন দেবো আর কি। এটা সাধারণত আছে যে এটা আগে কোর্স ভিত্তিতে ছিল যে এত পার্সেন্ট ক্লাসের উপস্থিত ছিল, এগুলো জেনে শুনে দেওয়া আর কি, কথা বুঝলা? ইভেন আমি জানিও না তুমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং। জানো তোমাদের সাথে আমার ক্লাস আছে? তুমি ফিজিক্স এর না ম্যাথমেটিক্স এর আমি কিভাবে বুঝবো না হিস্ট্রি? আমার বোঝার উপায় আছে, তাই না? এটা খুবই লজিক্যাল, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা আরেকটু ডিটেলস পড়বো, পরে যদি সময় থাকে আমরা ফুল ক্লাসটা আমরা একটা রিভিউ দিব এই যে প্রসেস গুলো। এই জন্য আমি আবারও বলতেছি, একই প্রসেস গুলো যখন তুমি সোয়েলে ধরো আর্সেনিক কন্টামিনেশন বুঝতে যাবা তখনও কাজে লাগবে। একটা ফসফেট ফার্টিলাইজার তোমার প্ল্যান্টের জন্য কতটুকু অ্যাভেলেবেল না এই ফান্ডামেন্টাল প্রসেসটাই কাজ করবে। যখন তুমি ওয়াটার ট্রিটমেন্টে যাবা ওই একই ধরনের প্রেসিপিটেশন খুব ফান্ডামেন্টাল যে জিওকেমিক্যাল প্রসেস গুলো একই কাজে লাগবে, বুঝছো? তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর আজকের আমি যে স্ক্রিনশট দিয়ে রাখতেছি একটা, আবার দেখি তো নেক্সট ক্লাসে যেন না বলে যে স্যার আমি ছিলাম না। জি স্যার। মানে না পারা একটা দোষ, ঠিক আছে, আর আমি ছিলাম না এটা আর এক দোষ, বুঝছো? ঠিক আছে মামুন সাহেব।